আমার কথা কি শোনা যায়? জি স্যার। ও গুড। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, শুরু করি আজকের ক্লাস। আচ্ছা, আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব। তাও এতদিন যা পড়ছি চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 9। চ্যাপ্টার 7-এ আসলে আমরা কি বোঝার চেষ্টা করছি? চ্যাপ্টার 7-এ বোঝার চেষ্টা করছি যেটা ট্রান্সমিশন লাইন ওভারহেড হোক কিংবা আন্ডারহেড হোক, ও সেটা আন্ডারগ্রাউন্ড হোক, সরি, ওভারহেড অথবা আন্ডারগ্রাউন্ড যেই ধরনেরই হোক না কেন, ম্যাটেরিয়াল কোন ধরনের সিস্টেমে কি ম্যাটেরিয়াল কেমন ইউজ করলে কি ধরনের মানে ম্যাটেরিয়াল লাগতেছে, সেভ হচ্ছে, এটার একটা কম্পারেটিভ অ্যানালিসিস ছিল। চ্যাপ্টার 8-এ ছিল তোমার মেকানিক্যাল ডিজাইন। মানে একটা তুমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে প্রথমে তোমার আসলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যখন একটা লাইন সেট আপের দায়িত্বে পাবা, তোমার প্রথমে কি কাজ করতে হবে? প্রথমে তোমাকে আগে সিলেকশন করতে হবে সেটা কি ওভারহেড না আন্ডারগ্রাউন্ড। তারপরে সিলেকশন করতে হবে এটা কোন ধরনের সিস্টেম যাবে, সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ। থ্রি ফেজ গেলে কত ওয়্যার যাচ্ছে, 2 ওয়্যার না 3 ওয়্যার না 4 ওয়্যার। এই ধরনের ডিসিশন আসতে হবে। তারপরে ডিসিশন আসতে হবে তুমি এই ধরনের কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করবা, কি ধরনের ম্যাটেরিয়াল ওই কন্ডিশনে ইউজ করলে ভালো হবে। সেই ধরনের একটা প্রিলিমিনারি ডিসিশন আসবে যেটা তোমাকে চ্যাপ্টার 7 এই পর্যন্ত হেল্প করবে। তারপরে তুমি যখন এটা ডিসিশন নিয়ে ফেলবা, তারপর তোমাকে ওটা সেট আপ করতে যাইতে হবে। সেট আপ করার জন্য যে প্রয়োজনীয় যে ইনগ্রেডিয়েন্টস গুলা লাগবে, একদম খুঁটি থেকে শুরু করে ইনসুলেটর ডিস্ক থেকে শুরু করে ওয়্যারিং বসানো, কতটুকু ডিস্টেন্সে দূরে দূরে বসাইতে হবে, পুরো জিনিসটার ডিজাইন যেটাকে বলে একদম কমপ্লিট ডিজাইন, এবং কিভাবে বসাইতে হবে, এর আশেপাশে ইফেক্ট কেমন, ওয়েদার কেমন, মানে সবকিছু বিবেচনা করে একটা কমপ্লিট ডিজাইন এবং সেট আপ, যেটা মেকানিক্যাল সেট আপ, যেটা আমরা বাহ্যিকভাবে চোখের সামনে দেখি, সেই ধরনের কাজটা কিভাবে করবো সেটা শেখানো হয়েছে চ্যাপ্টার 8-এ। তারপরের ধাপটা কি তুমি বসাই ফেললা, তারপরে তার ইলেকট্রিক্যাল পার্ট গুলো তুমি চিন্তা করবা। ইলেকট্রিক্যাল পার্ট মিনস ইলেকট্রিক্যাল ডিজাইন। তার যে ওয়্যারটা বসাচ্ছ, যে যে লাইনটা তুমি সেট আপ করতেছো, তার রেজিস্ট্যান্স কেমন থাকবে, ইন্ডাকট্যান্স কেমন থাকবে, ক্যাপাসিট্যান্স কেমন থাকবে, সেটা তোমার কনফিগারেশনের উপর ডিপেন্ড করে তুমি একটা প্রি অ্যাসেসমেন্ট করে একটা প্রেডিক্টিভ ভ্যালু তুমি আগে থেকে জেনারেট করতে পারো যে কেমন সিস্টেমে কেমন জেনারেট হইতে পারে। সেটা ছিল চ্যাপ্টার 9-এ। এখন আমরা চ্যাপ্টার 10-এ যেটা করব, এরপরের ধাপ তোমার বসানো শেষ, ক্যালকুলেশন করা শেষ, এরপরের ধাপে আরেকটা ক্যালকুলেশন করতে হবে। সে ক্যালকুলেশনটা হলো তুমি যে লাইনটা সেট আপ করলা একজন ইঞ্জিনিয়ার হিসেবে, সেই লাইনটা সেট আপ করার পর লাইনটা যখন অপারেশনে যাবে, যখন তুমি লাইনটা চালু করবা, তখন ও আসলে কেমন পারফর্ম করবে সেটা আমরা এই চ্যাপ্টার 10-এ শিখবো। যে মানে আমাদের প্রথমে প্রিলিমিনারি ডিসিশন নেওয়া হয়েছে যে কি ধরনের লাইন বসাবো, কি ধরনের ম্যাটেরিয়াল বসাবো। তারপরে পুরো সিস্টেমটার মেকানিক্যাল ডিজাইন ইনক্লুডিং দ্য আদার্স এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কনসিডার করে, তারপরে তার ইলেকট্রিক্যাল ডিজাইন, তার রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স কেমন হবে সেটা বোঝা। ফাইনালি সবকিছু যখন বসানো হয়ে যাবে তখন এরপরের স্টেপটা হলো তুমি এটাকে যখন রান করবা, অপারেট করবা, তখন এটা আসলে কেমন পারফর্ম করবে এইটা বোঝা। দেখো, এই চ্যাপ্টার গুলো তোমার সরাসরি এই কোর্সের এই চ্যাপ্টার গুলো সরাসরি তোমার একদম প্র্যাকটিক্যাল একজন ইঞ্জিনিয়ার হিসেবে তুমি যখন জব ফিল্ডে কাজ করবা, একদম এক্স্যাক্টলি এই বিষয়গুলো নিয়ে তোমাকে নাড়াচাড়া করতে হবে। মানে এটা কাইন্ড অফ একটা হ্যান্ডস অন ট্রেনিং বলতে পারো। যে এই কোর্সটা নট অনলি একটা কোর্স, এই কোর্সটা বাট অলসো ফর জব। তুমি জব ফিল্ডে যখন জব করবে, যদি এজ এন পাওয়ার সিস্টেমের একজন ডিস্ট্রিবিউশন সাইটে যদি বা ট্রান্সমিশন সাইটে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করো, তোমাকে আসলে যে যে জিনিসগুলো তোমাকে মাথায় নিতে হবে, সেই বিষয়গুলো আসলে বেসিক্যালি এই কোর্সে শেখানো হচ্ছে। সো এই কোর্সটার মানে ইমপ্লিমেন্টেশন তুমি রিয়েল লাইফে খুব ভালোভাবে পাবা, মানে ভালোভাবেই রিয়েলাইজ করতে পারবা। তো এখন আমরা যদি আমরা এখন যে পারফরমেন্স টেস্টে যদি যাই, তোমার যে লাইনটা তুমি সেট আপ করলাম, তাহলে এই পারফরমেন্স অ্যানালাইসিস করার জন্য আসলে মেইনলি আমাকে তিনটা জিনিস আগে দেখতে হবে। এই লাইন তুমি যে লাইনটা সেট আপ করছো, সেই লাইনটা আসলে কেমন পারফর্ম করতেছে সেটা বোঝার জন্য আমাকে তিনটা প্যারামিটারের উপর আসলে কাজ করতে হয়। একটা প্যারামিটার হলো ভোল্টেজ ড্রপ, একটা হলো লাইন লস, আর একটা হলো এফিসিয়েন্সি। তিনটেই আসলে একটা আরেকটার সাথে কানেক্টেড। একটা মানে এটা একটার পর একটা পর পর বের হয় কাইন্ড অফ। তো আমরা জানি যে আমাদের ট্রান্সমিশন লাইন আসলে মেইনলি আরএলসি এর উপর আসলে খুবই ইনফ্লুয়েন্সড হয় পারফরমেন্স, যে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স।
তার মধ্যে আমরা যদি চিন্তা করি এক্সাম্পল হিসাবে, যে ভোল্টেজ ড্রপ যেটা হয় লাইনে, যে ভোল্টেজ ড্রপটা হয়, এটা মেইনলি ডিপেন্ড করে এই তিনটার উপরেই: রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স। কারণ রেজিস্ট্যান্সের উপরে রেজিস্টিভ ইফেক্ট, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স মিলে রিঅ্যাক্টিভ ইফেক্ট বা রিঅ্যাক্ট্যান্স তৈরি করে। এই রিঅ্যাক্ট্যান্স এবং রেজিস্ট্যান্স জড়িত কারণে যে ইম্পিডেন্সটা তৈরি হয়, সেই ইম্পিডেন্সের দরুন আসলে লাইনে ভোল্টেজ ড্রপ হয়। কিভাবে যদি আমরা চিন্তা করি, পার্টিকুলার রেজিস্ট্যান্সকে যদি আলাদাভাবে চিন্তা করি, সেটা আসলে লাইনের পাওয়ার লসের জন্য মেইনলি দায়ী। কারণ পাওয়ার লস মানে হলো আই স্কোয়ার আর, মেইনলি যে পাওয়ার লসটা হয় কপার লস, সেটাকে আমরা বলতেছি আই স্কোয়ার আর। এই লসটাই সবচেয়ে বেশি প্রমিনেন্ট, অন্যান্য লসও আছে যেটা তোমরা মেশিনে অলরেডি দেখছো, তারপরেও মানে আই স্কোয়ার আর লস যেটা কপার লস, এটাকে আসলে বেশি প্রমিনেন্ট চিন্তা করা হয়। সে রেসপেক্টে চিন্তা করলে আর একটা পাওয়ার লসের ক্ষেত্রে আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে করে, এবং সেই অনুযায়ী পাওয়ার লস হওয়া মানে কি, ইনপুট পাওয়ার থেকে আউটপুট পাওয়ার কমে যাওয়া। দ্যাট মিনস এটা তুমি রেশিও করলে আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার যদি রেশিও করো, তাহলে ট্রান্সমিশন এফিসিয়েন্সি পাচ্ছ। দ্যাট মিনস পাওয়ার লস এবং ট্রান্সমিশন এফিসিয়েন্সি খুব এই জিনিস, দুইটা জিনিসের উপরে রেজিস্ট্যান্সটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আর ওভারঅল লাইনে ভোল্টেজ ড্রপটা যদি চিন্তা করো, তাহলে তোমার রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স তিনটাই এটার মানে খুব ভালোভাবে ভোল্টেজ ড্রপ হওয়ার ক্ষেত্রে রোল প্লে করে। আচ্ছা, একটু আজান দিচ্ছে, আমরা একটু পজ করি। তোমাদের ক্লাসে না বলে দিন। আরে অনলাইনে দেখো, অনলাইনে দেখাবে তোমাদের সাথে। এখন তো ডিফেন্সের সময় তো
ওকে, যেটা বলছিলাম সেটা হলো আহ, তার মানে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম এই আলোচনার মেইন সামারি যেটা দাঁড়ালো, যেটা হলো যে আমরা যদি পারফরমেন্স অ্যানালাইসিস করতে চাই তিনটা প্যারামিটার: ভোল্টেজ ড্রপ, লাইন লস, অ্যান্ড এফিসিয়েন্সি। এবং আমরা যেটা বলছি যে ভোল্টেজ ড্রপটা আসলে ডিপেন্ড করে তিনটা প্যারামিটারের উপরে, আর এল সি। আর লস এবং এফিসিয়েন্সি মেইনলি ডিপেন্ড করে রেজিস্ট্যান্সের উপরে। যাই হোক, আমরা এটা সামনে আরো আলোচনায় আমরা পাবো। তো প্রথমে আমরা এই পারফরমেন্স অ্যানালাইসিস টেস্টটা করার জন্য আমাদের ওভারহেড ট্রান্সমিশন লাইনকে আমরা একটু ক্লাসিফাই করে নিব একটু ডিফারেন্ট ওয়েতে। আমরা জানি ট্রান্সমিশন লাইনে তিনটা কনস্ট্যান্ট মানে ডিস্ট্রিবিউটেড অবস্থা থাকে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। দ্যাট মিনস আমরা যে চ্যাপ্টার 9-এ ক্যালকুলেশন করছি বা ইয়েতে ক্যালকুলেশন করছি যে এত ওহম পার মিটার বা এত হেনরি পার মিটার বা এত ফেরাড পার মিটার, মানে কি প্রতি একটা মিটার একটা ইউনিটে এই পরিমাণ রেজিস্ট্যান্স, তার মানে যত লম্বা হবে লাইন তত বাড়বে হয়তো। ওইটাকে এটা ডিস্ট্রিবিউটেড অবস্থায় মানে ইউনিফর্মলি এটা ডিস্ট্রিবিউটেড আমরা ধরে আমরা আইডিয়াল একটা কেস কনসিডার করে আমরা ক্যালকুলেশন করছিলাম। তো রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স লাইনে আসলে সিরিজ ইম্পিডেন্স হিসেবে কাজ করে। দ্যাট মিনস রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সের কারণে যে রিঅ্যাকট্যান্স এক্সেল তৈরি হয়, এটা আসলে ট্রান্সমিশন লাইনে সিরিজ কম্পোনেন্ট হিসেবেই থাকে। কিন্তু ক্যাপাসিট্যান্স যেটা ফর্ম হয় লাইনে, সেটা কিন্তু সিরিজ কম্পোনেন্ট হিসেবে থাকে না। সাধারণত এটা প্যারালাল কম্পোনেন্ট হিসেবে থাকে। যেমন সিঙ্গেল ফেজ লাইনের ক্ষেত্রে এটা হয় কন্ডাক্টর থেকে নিউট্রাল বরাবর একটা মাঝখানে পজিশনে থাকে, অথবা থ্রি ফেজ লাইনের কথা যদি চিন্তা করো তাহলে এটা একটা শান্ট পাথ হিসাবে কাজ করে। দ্যাট মিনস প্যারালাল একটা পিওর একটা প্যারালাল পাথ হিসাবে কাজ করতে পারে। তো এই ক্যাপাসিটেন্সের ইফেক্টটা সাধারণত এইটা যখন কনসিডারেশনে নেওয়া হয় পুরো ট্রান্সমিশন লাইনের হিসাবের জন্য, যেহেতু এটা একটা প্যারালাল টার্ম, সুতরাং এটা একটা কিছুটা কমপ্লিকেশন তৈরি করে। যদি এমন হইতো যে লাইনে ক্যাপাসিটেন্সের কোনো এফেক্ট নাই, অনলি রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স, তাহলে জিনিস ক্যালকুলেশনটা আমাদের একটু ইজি হয়ে যেত। কেন? কারণ রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স যেহেতু সিরিজ কম্পোনেন্ট, এবং সিরিজ কম্পোনেন্টের ক্যালকুলেশন করা কম্পারেটিভলি ইজিয়ার দেন প্যারালাল কম্পোনেন্ট। সো সো এই ক্যাপাসিট্যান্সটাকে আমরা অ্যাকাউন্টেবিলিটি মানে আমাদের কনসিডারেশনে নিব কি নিব না, এইটার উপর আসলে ডিপেন্ড করে আমাদের এই লাইনটাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো শর্ট ট্রান্সমিশন লাইন, একটা হলো মিডিয়াম ট্রান্সমিশন লাইন, আর একটা হলো লং ট্রান্সমিশন লাইন। তাহলে আমাদের জানতে হবে যে এই লাইনগুলো কিভাবে আমরা ক্লাসিফাই করব। শর্ট ট্রান্সমিশন লাইনটা ক্লাসিফাই হবে এমন ভাবে, যখন লাইনের লেন্থ 50 কিলোমিটারের মধ্যে থাকবে। মানে একটা তুমি সিস্টেম একটা লাইন তুমি এক জায়গা থেকে শুরু করছো, লাইনটা টানতেছো, বিভিন্ন খুঁটির মাধ্যমে লাইনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ, পুরা সেট আপটা 50 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। তাহলে এবং এবং এইটার লাইন ভোল্টেজটা 20 কিলোভোল্টের নিচে, এরকম যদি সেট আপ হয় তাহলে এটাকে শর্ট ট্রান্সমিশন লাইন হিসেবে চিন্তা করা যায়। এবং এই ক্ষেত্রে যেহেতু এটা স্মলার লেন্থ এবং ভোল্টেজটাও লো, ক্যাপাসিটেন্সের ইফেক্টটা খুবই সামান্য হয়, যেটা আমরা ইচ্ছা করলে নেগলেক্ট করতে পারি। দ্যাট মিনস এই ধরনের কেস আমরা পারফরমেন্স অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্সটাকেই কাউন্টে নিব। আচ্ছা, এরপর যদি আমরা আসি মিডিয়াম ট্রান্সমিশন লাইন, মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে হবে যে ধরনের লাইনগুলোর লেন্থ 50 কিলোমিটারের বেশি কিন্তু 150 কিলোমিটারের কম, এবং লাইন ভোল্টেজটা 20 কিলোভোল্টের বেশি কিন্তু 100 কিলোভোল্টের কম, এর মাঝখানে থাকবে, এই ধরনের লাইনকে আমরা মিডিয়াম ট্রান্সমিশন লাইন বলবো। মোটামুটি যেহেতু এটা একটা সাফিসিয়েন্ট লেন্থ এবং সাফিসিয়েন্ট ভোল্টেজ এর লাইনে থাকতেছে, সুতরাং এই ক্ষেত্রে আর ক্যাপাসিট্যান্সকে নেগলেক্ট করার আসলে সুযোগ নাই। তবে এই ক্ষেত্রে ক্যাপাসিটেন্সের ক্যালকুলেশনটাকে আমরা মানে ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটেন্সকে আমরা বিভিন্ন জায়গায় ভাগ করে নিব। মানে টোটাল ক্যাপাসিটেন্সটাকে বিভিন্ন লাইনের বিভিন্ন পয়েন্টে ভাগ করে নিব এবং একটা নির্দিষ্ট জায়গায় একটা লাম একটা উৎস হিসাবে চিন্তা করে আমরা এটা ক্যালকুলেশন করব। মনে করো একটা জায়গায় একটা ক্যাপাসিটর অথবা আরেকটা পয়েন্টে একটা ক্যাপাসিটর বসাবো, বসায় আমরা এটাকে ক্যালকুলেট করবো। মানে টোটাল ক্যাপাসিটেন্সটাকে আমরা ছোট ছোট কতগুলো সেগমেন্টে ভাগ করে নিয়ে কোন একটা সেগমেন্টকে ধরে ক্যালকুলেশন করলে মোটামুটি ওভারঅল একটা পারফরমেন্স চলে আসে। আচ্ছা আচ্ছা, এইগুলা তো আমরা শিখবো, প্রত্যেকটা লাইনের জন্যই পারফরমেন্স আলাদা আলাদা মেথড শিখবো কিভাবে ক্যালকুলেশন করতে হয়। জাস্ট আমরা লাইনগুলো আগে কি ধরনের হয় সেটা আমরা একটু জেনে নিচ্ছি। আর লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে তো এই দুইটার মধ্যে যা পড়বে না সেটাই লং ট্রান্সমিশন লাইন। দ্যাট মিনস লেন্থ হবে 150 কিলোমিটার থেকে বেশি এবং লাইন ভোল্টেজটাও হবে 100 কিলোভোল্ট থেকে বেশি। এই ধরনের যে কোনো লাইনকে আমরা লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে বলি।
আহ, এই ক্ষেত্রে তোমার অবশ্যই লাইন কনস্ট্যান্ট গুলা মানে পুরা সিস্টেমের মধ্যে এটা আমাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ধরতে হবে, যেটা রেজিস্ট্যান্স হোক, ইন্ডাকটেন্স হোক, কিংবা ক্যাপাসিটেন্স হোক। এবং এইটার মেথড একটু ডিফারেন্ট, মানে এটা ক্যালকুলেশন, এটা রিগোরাস মেথড যেটাকে বলে। রিগোরাস বলতে বোঝাচ্ছে খুব মানে একটা লম্বা একটা প্রসেস আর কি। রিগোরাস মানে একটা লেংদি প্রসেস, কিছুটা লেংদি প্রসেস কম্পারেটিভলি। দেখবা তোমরা এই প্রসেস গুলো দেখলেই কম্পেয়ার, যখন শিখা হয়ে যাবে তিনটা লাইনের জন্য যখন প্রসেসটা শিখে ফেলবা, তখন তোমরা নিজেরাই বুঝবা যে কেন এটুকু এইভাবে মানে পার্থক্য করা হয়েছে। সো এখন কিছু ইম্পর্টেন্ট টার্ম সম্পর্কে জানি, যেটা আমরা অলরেডি আলোচনা করছি, যার মধ্যে একটা হলো ভোল্টেজ রেগুলেশন। এটা আশা করি মেশিনে তোমরা মোটামুটি পড়ে আসছো, জেনে আসছো। তাও এখানে জাস্ট একটু রিক্যাপ করা যে সেন্ডিং এন্ড ভোল্টেজ, সেন্ডিং এন্ড ভোল্টেজ মানে যেখান থেকে ভোল্টেজ ট্রান্সমিট হচ্ছে, মানে জেনারেট হচ্ছে, যেখান থেকে ভোল্টেজ জেনারেট মানে মানে আমাদের এই পাওয়ার ট্রান্সমিশন লাইনের শুরুটা কোথায়। আমাদের যদি সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা চিন্তা করি পাওয়ার সিস্টেমের, তাহলে শুরুটা হয় পাওয়ার প্ল্যান্টে। পাওয়ার প্ল্যান্ট আমরা পাওয়ার প্রডিউস করি, সেইটাকে আমরা ট্রান্সমিশন লাইনে দিয়ে দিই। তারপরে প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন হয়ে আমরা প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন হয়ে আমরা কনজিউমার লেভেলে পৌঁছাই। তাহলে প্রাইমারি ট্রান্সমিশনের আগে যেখান থেকে পাওয়ার প্রডিউস হচ্ছে সেই জায়গাটাকে আমরা বলতেছি সেন্ডিং এন্ড, মানে ওখান থেকে সেন্ড করা হচ্ছে। ওই জায়গায় যে ভোল্টেজটা পাবো, আর যেখানে গিয়ে শেষ হবে সিস্টেমটা, সেখানে গিয়ে যে ভোল্টেজটা পাবো, এই দুইটার যে ডিফারেন্স, সেটা এই ডিফারেন্সটাকে যদি আমরা রিসিভিং এন্ডে ভোল্টেজের সাপেক্ষে যদি আমরা পার্সেন্টেজ করি, তাহলে যেটা পাবো সেটাকে আমরা বলতেছি ভোল্টেজ রেগুলেশন। দ্যাট মিনস ভিএস মাইনাস ভিআর ডিভাইডেড বাই ভিআর ইন্টু 100। আর ট্রান্সমিশন এফিসিয়েন্সি কি হবে? ট্রান্সমিশন এফিসিয়েন্সি হবে রিসিভিং এন্ডে আমরা যে পাওয়ারটা পাচ্ছি, আর ট্রান্সমিট সেন্ড করার সময় যখন আমরা যে পাওয়ারটা দিচ্ছি, দুইটার যে রেশিও, সেটাকে যদি আমরা পার্সেন্টেজ করি, সেটাকে আমরা বলতেছি ট্রান্সমিশন এফিসিয়েন্সি। আর ভোল্টেজ ড্রপ তো আমরা বলছি, এই ভোল্টেজ ড্রপ মিনস আইআর, মানে ভোল্ট ভি ইকুয়াল টু আইআর, কারেন্ট এবং ওই জায়গা বা আইএক্স বা আইজেড, যেটাই বলি না কেন, ওই জায়গার লাইন ড্রপ এবং লাইনের ইম্পিডেন্স এবং লাইনের কারেন্ট গুণ করলে যেটা পাওয়া যায়, সেটাই হলো তোমার ভোল্টেজ ড্রপ। সো আমরা আজকে এইটা স্টার্ট করব কিনা আমি একটু চিন্তা করতেছি, কারণ এইটার এই শর্ট ট্রান্সমিশন লাইনের আবার দুই ধরনের কেস আছে। শর্ট ট্রান্সমিশন লাইনে ফার্স্টে আমরা এই 10.3 থেকে মেইনলি আমাদের মেথড শিখা হবে। কি কি মেথড আমি বলি। এই যে আমরা যে তিনটা ক্লাসিফাই করলাম, শর্ট ট্রান্সমিশন লাইন, মিডিয়াম ট্রান্সমিশন লাইন অ্যান্ড লং ট্রান্সমিশন লাইন। এই শর্ট ট্রান্সমিশন লাইনের পারফরমেন্স কিভাবে বের করবো সেটার একটা মেথড আছে। মিডিয়াম ট্রান্সমিশন লাইনের কিভাবে আমরা ক্যালকুলেট করবো সেটার মেথড আছে। এবং ফাইনালি লং ট্রান্সমিশন লাইন আমরা কিভাবে পারফরমেন্স অ্যানালাইসিস করব, সেগুলোর মেথড আছে। আর পারফরমেন্স অ্যানালাইসিস বলতে কি বোঝায় আমি আবারও বলতেছি, ভোল্টেজ ড্রপ, লাইন লস, এফিসিয়েন্সি, এইগুলো সমন্বয়ে যে এই প্যারামিটার গুলা বের করার যে ফর্মুলা গুলা, সেই ফর্মুলেশন গুলাই বসাইলে, মানে এই ফর্মুলেশন গুলো আমরা বের করে নিয়ে আসবো। সোজা কথা হলো আমরা ম্যাথ থিওরিটিক্যালি ডিরাইভ করে, ছবির ভেক্টর ডায়াগ্রামের সাহায্যে ডিরাইভ করে আমরা এই প্যারামিটার গুলা বের করার জন্য যে ফর্মুলেশন, সেই ফর্মুলেশন গুলো আমরা ক্রিয়েট করব। সেই ফর্মুলেশন গুলো আমরা ইউজ করে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে ডেটা নিয়ে ডেটা গুলা ফর্মুলাতে বসে আমরা ক্যালকুলেট করে দেখব যে আমাদের সিস্টেমটা কেমন পারফর্ম করতেছে। আচ্ছা, তো পারফরমেন্স শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আবার এই মেথডটা মানে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা দেওয়া হয়েছে সিঙ্গেল ফেজের জন্য, আর একটা দেওয়া হয়েছে থ্রি ফেজ এর জন্য, থ্রি ফেজের জন্য। তো এখানে কিছু কমন টার্ম ইউজ হবে, যেমন আই বলতে বোঝাবে লোড কারেন্ট, এগুলো একটু জেনে রাখো, কারণ বারবার এগুলো পরিচয় দেওয়াটা আসলে সময় নষ্ট। আই মানে লোড কারেন্ট বুঝাবে, আর বলতে বোঝা যাবে লুপ রেজিস্ট্যান্স বুঝাবে, তার মানে দুই দুই দিকের রেজিস্ট্যান্স, মানে বোথ কন্ডাক্টর বলতে বোঝাচ্ছে একটা হলো ফরওয়ার্ড পাথের কারেন্ট যেটা নিবে, আর একটা যেটা ব্যাক হয়ে আসবে যেটা রিটার্ন পাথ। দুইটা কন্ডাক্টরের মাঝখানে যে লুপ রেজিস্ট্যান্স, সেটাকে আমরা আর বুঝাবো। তারপরে এক্সেলটাও সেম, লুপ রিঅ্যাক্ট্যান্স। আর এখানে যেহেতু আমরা শর্ট ট্রান্সমিশন লাইনে পড়াশোনা করতেছি, আমরা ক্লাসিফিকেশনে অলরেডি বলছি শর্ট ট্রান্সমিশন লাইনে ক্যাপাসিটেন্স আমরা কাউন্টে নিব না, সুতরাং এখানে ক্যাপাসিটিভ কোনো টার্ম থাকবে না। তো সেক্ষেত্রে এখানে রিঅ্যাক্ট্যান্সটা হবে অনলি ফর ইন্ডাকটেন্স। আমরা এটাও জানি যে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স দুইটা হবে সিরিজ এলিমেন্ট, সুতরাং এখানে এখানে দেখো আর এবং এক্সেল সিরিজ এলিমেন্ট হিসাবেই সার্কিটে বসানো হয়েছে। আচ্ছা, তারপরে রিসিভিং এন্ডে ভোল্টেজ, যেটা আমরা বলতে লোডে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি ভিআর, এবং রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টরটাকে আমরা বলতেছি কস ফাই আর। সেন্ডিং এন্ডে ভোল্টেজটাকে আমরা বলতেছি ভিএস, এবং সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টরটাকে আমরা বলতেছি
কস ফাই এস। তাইলে ফিগার 10.1টা একটু খেয়াল করে দেখো। ফিগার 10.1টা একটা সিম্পল সিঙ্গেল ফেজ শর্ট ট্রান্সমিশন লাইন সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট। সো এই বিভিন্ন আহ, মানে কেসের জন্য, যে শর্ট মিডিয়াম লং যাই বলি না কেন, তার এই ফর্মুলেশন পারফরমেন্স টেস্ট অ্যানালাইসিস করার ফর্মুলেশনের জন্য আমাকে আগে সবার আগে সার্কিট জানতে হবে। প্রত্যেকটা এই সেগমেন্টের একটা করে ইকুইভ্যালেন্ট সার্কিট আছে, এবং সেই সার্কিট থেকে আমাকে ভেক্টর ডায়াগ্রাম আঁকতে হবে। ওই ভেক্টর ডায়াগ্রামই আমাকে বলে দিবে কিভাবে কোন জিনিসটা ক্যালকুলেশন করতে হবে। বেসিক্যালি এটি হলো কমন প্রসেস, সেটা শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে হোক, সেটা মিডিয়ামের ক্ষেত্রে হোক, কিংবা লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে হোক, যেটাই হোক না কেন। লং ট্রান্সমিশন লাইনে আবার এটা হিসাবটা একটু ভিন্ন, সেটা আমরা পরে কথা বলবো। মেইনলি শর্ট এবং মিডিয়ামের ক্ষেত্রে মানে মোস্ট অফ দা যেই কেসটা আমরা মানে যেই মানে প্রিন্সিপালটা আমরা ফলো করব সেটা হলো, যেই কেসটা নিয়ে আমরা কাজ করব সেই কেসটার আগে সবার আগে আমাদের সার্কিট জানতে হবে। তারপরে সেই সার্কিট থেকে ভেক্টর ডায়াগ্রাম আঁকা জানতে হবে। আর এই ভেক্টর ডায়াগ্রামটা আঁকা জানলে তো আমি বাদ বাকি ক্যালকুলেশন করবো। তা আমি এটা এখানে অনলাইন ক্লাসে আর এটা দেখাইতে চাচ্ছি না, এই নিয়ে কারণ কারণ এই ভেক্টর ডায়াগ্রামটা আঁকানোটা শিখাটা অনলাইনে শিখানোটা একটু কঠিন আমার কাছে মনে হয়েছে, কারণ এটা একে প্র্যাকটিক্যালি ম্যানুয়ালি একে আমার তোমাদেরকে শিখাইতে হবে। কারণ এইটা যদি একবার এই সার্কিটের জন্য যদি একবার শিখে যাও, 10.1 এর এই সার্কিটের জন্য ভেক্টর ডায়াগ্রামটা যদি ভালোভাবে আমি যেভাবে শিখাবো সেভাবে যদি একবার শিখতে পারো, তাহলে আর পরবর্তী মেথড গুলার ক্ষেত্রে আর ভেক্টর ডায়াগ্রাম আমাকে আর শিখাইতে হবে না। জাস্ট সার্কিট দেখলে তোমরা নিজেরাই ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে পারবে, আমাকে ড্র করে দিতে হবে না। সো ভেক্টর ডায়াগ্রামটা ভালো করে বোঝা শিখলে আমি আশা করব যে পরবর্তী ক্ষেত্রে আমরা জাস্ট সার্কিট দেখবো, তোমরা নিজেরা ভেক্টর ডায়াগ্রাম ড্র করবা, তারপর আমরা ফাইনাল কম্পিটিশনে যাব। তো ওইভাবেই আমরা এই চ্যাপ্টারটা শেষ করব নেক্সট উইকের মধ্যে। নেক্সট উইকে আমাদের ক্লাস পাবো। আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত আগে কারো কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলো, তারপর আমি পরবর্তী আলোচনা করতেছি। কারো কোনো কোশ্চেন আছে থিওরিটিক্যাল কোনো বিষয় বা বুঝতে, টার্মিনোলজি? না স্যার। এখনো তো আচ্ছা, যাই হোক, তোমাদের তো মানে রোববারে ক্লাস হবে, মানে রোববারে কি ক্লাস স্লট একটা পাওয়া যাবে, মানে কোনো স্যার নিবে না এরকম কোনো স্লট আছে? স্যার, ওরকম তো না এখন। উম, স্যার স্যার এটা তো এখন রবিবারে তো আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বললো হুম ম্যাডাম। হুম হুম রবিবারে স্যার ওরিয়েন্টেশন তাহলে, প্রোগ্রাম। হ্যাঁ স্যার, স্যার তাহলে ওখানে যদি কোনো টিচার ক্লাস না নেয় তখন হচ্ছে স্যার খালি হতে পারবে। ওরিয়েন্টেশন প্রোগ্রাম যখন চলবে তখন তো সব টিচারই থাকবে ওখানে এঙ্গেজ, বিষয় হচ্ছে জি কোনো স্যার। টিচারই ফাঁকা থাকবে না। ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষ হওয়ার পরে সিনারিটা কি দাঁড়ায়, তোমাদের রোববারে কোন কোন স্যারের সাথে ক্লাস থাকে? দাঁড়াও দেখি। স্যার আমাদের হচ্ছে সাদিয়া ম্যামের সাথে থাকে, জুয়েল স্যারের সাথে থাকে, রূপ স্যারের সাথে থাকে, আর সাবরিনা ম্যামের সাথে থাকে। আর দুইটার পর একটা ল্যাব থাকে মোর্শেদ স্যারের সাথে। আচ্ছা আচ্ছা, বুঝছি। আর দুইটার পরে ল্যাপটপ, সেটা তো ল্যাবের জায়গায় ল্যাব হবে, সেটার কথা আলাদা বিষয়। হম তো রোববারে ক্লাসটা আগায় নিতে পারলে ভালো ছিল। আচ্ছা স্যার, আমরা মানে স্যারদেরকে জিজ্ঞেস করবো না হয়? না, এভাবে জিজ্ঞেস করাটা আসলে অর দেখায়। আমি বলি, রোববারে তোমাদের সকাল 9:45 একটা ক্লাস আছে 10:30 পর্যন্ত। তারপরে 10:30 থেকে সোয়া 11টা ওরিয়েন্টেশন যে কয়টায় দিল, সোয়া 11টা, সোয়া 11টা, 11টা থেকে সোয়া 12টা। তোমাদের একটা সোয়া 12টা স্লট খালি আছে না টিবিএ? নাকি না, ও না, এটা আমি ভুল দেখলাম। চারটা ক্লাসই আছে। রোজ স্যারের ক্লাস 11:30, সাদিয়া ম্যাডামের ক্লাস সোয়া 12টা। না, সাবরিনা ম্যাডামের ক্লাস সোয়া 12টা। ওরিয়েন্টেশনের প্রোগ্রামটা হলো ওইটা 10:30 সম্ভবত। হ্যাঁ, 10:30।
তাহলে সাড়ে 10টা, তো মানে জুয়েল স্যারের ক্লাস টাইমটা হচ্ছে না, এটা তো প্রোগ্রাম থাকতেছে রোব স্যারের। তাহলে তোমরা ওই রোববারে একটু সাবরিনা ম্যাডামকে জিজ্ঞেস করো 12:15টায় উনি ক্লাসটা উনি নিবে কি নিবে না, বুঝছো? শুধু সাবরিনা ম্যাডামকে জিজ্ঞেস করলেই হবে। মনে হয় নিবে, কারণ 12:15টার আগে তো প্রোগ্রাম শেষ হয়ে যাবে, বুঝছো? জি স্যার। স্যার নিবে মনে হয় ম্যাডাম, কারণ 12:15টায় 10:30টার প্রোগ্রাম তো, এতক্ষণ তো যায় না, 12টার মধ্যে তো শেষ হয়ে যাওয়ার কথা। তারপরে কোনো কারণে ম্যাডাম যদি না নেয় আর কি, ম্যাডাম না নিলে ম্যাডাম তো নিজে থেকেই জানাবে, জিজ্ঞেস করার দরকার নেই। ম্যাডাম না নিলে ম্যাডাম নিজে থেকেই তো জানাবে, তাই না? যদি না নেয় তাহলে আমাকে, মানে যদি দেখো যে 12:30টার মধ্যে ম্যাডাম নিচ্ছে না বা ম্যাডাম না করে দিছে নিবে না, তাহলে আমাকে একটা ফোন দিবা, বুঝতে পারছো? জি স্যার। হুম, ঠিক আছে, ওকে। আর সম্ভব না হলে আর কি করার, তাহলে সোমবারে নিতে হবে আর কি, রোববারে না হলে। ঠিক আছে, ওকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।